2025 সালের 6 অক্টোবর ভোর প্রায় 3টা, যখন গোটা দিল্লি গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই উত্তর দিল্লির গান্ধী বিহারের এক ফ্ল্যাটে ঘটে যাচ্ছিল এমন এক ঘটনা যা প্রথমে সবাই ভেবেছিল নিছকই একটি দুর্ঘটনা। রামকেশ নামে এক যুবকের ফ্ল্যাটে গভীর রাতে ঢুকে পড়ে 3 জন মানুষ। তারা জোর করে রামকেশকে একটি চেয়ারে বেঁধে ফেলে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। একটি মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে তার গলায় চাপ দেওয়া হয়। রামকেশ তখন বুঝতেই পারেনি এটা তার জীবনের শেষ রাত। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনাকে একটি দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানোর জন্য তারা রামকেশের শরীরে ঘি, তেল আর অ্যালকোহল ঢেলে দেয়। তারপর ফ্ল্যাটে থাকা গ্যাস সিলিন্ডারের ভালভ খুলে দেওয়া হয়। গভীর রাতে গ্যাস জমে গিয়ে যখন আগুন লাগে, তখন সবাই ধরে নেয় এটা একটা দুর্ঘটনা, একটি মিসহ্যাপ। সবাই ভাবছিল রামকেশ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার এক নিরীহ শিকার। কিন্তু সত্যিটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। কারণ সেই রাতে ফ্ল্যাটে ঢোকা 3 জনের মধ্যে একজন ছিল এমন কেউ যাকে রামকেশ খুব ভালো করেই চিনত। এমনকি সে তাকে ভালোবাসত। এই ঘটনার পেছনের ক্রিমিনাল মাস্টারমাইন্ড আর কেউ নয়, রামকেশের 21 বছর বয়সী লিভ ইন গার্লফ্রেন্ড অমৃতা চৌহান। কিন্তু প্রশ্ন একটাই, অমৃতা কেন নিজের প্রেমিকের বিরুদ্ধেই এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল? এই কেসটা এতটাই নিখুঁতভাবে সাজানো হয়েছিল যে শুরুর দিকে পুলিশও এটাকে একটি সাধারণ দুর্ঘটনা মনে করেছিল। কিন্তু একটি ছোট্ট সূত্র, দরজার হ্যান্ডেলের কাছে পাওয়া কিছু আলামত, পুরো কেসটাকেই উল্টে দেয়। এবার আসি রামকেশ আর অমৃতার সম্পর্কের শুরুতে। তাদের প্রেমের গল্প শুরু হয় নয়ডায় একটি জব ইন্টারভিউ থেকে। 2025 সাল, অমৃতা সেখানে একটি রিসেপশনিস্টের চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিল। সেখানেই প্রথমবার তার দেখা হয় রামকেশের সঙ্গে। প্রথম দেখাতেই দুজনের মধ্যে এক অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয়। তারা ফোন নাম্বার আদান প্রদান করে, নিয়মিত কথা বলতো, ডেটেও যেত। খুব অল্প সময়ের মধ্যেই দুজন বুঝে ফেলে তারা প্রেমে পড়ে গেছে। অগাস্ট মাস আসতেই তারা সিদ্ধান্ত নেয় একসাথে থাকবে। রামকেশের উত্তর দিল্লির গান্ধী বিহারের ফ্ল্যাটে শুরু হয় তাদের লিভ ইন রিলেশনশিপ। এখানেই আমরা একটা পরিচিত প্যাটার্ন দেখতে পাই। অনেক ক্রাইম কেসেই দেখা যায় রিলেশনশিপ খুব দ্রুত এগোয়, একে অপরকে বোঝার সময় না দিয়েই। এর ফলেই ধীরে ধীরে সম্পর্কের ভেতর জন্ম নেয় টক্সিসিটি। রামকেশের বয়স ছিল 32 বছর। সে তখন ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে অমৃতা ছিল মাত্র 21 বছরের, পড়াশোনা করছিল বিএসসি ফরেনসিক সায়েন্স। এই একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাই পরে এই কেসের ভয়ঙ্কর ভূমিকা নিতে চলেছে। রামকেশ ইউপিএসসির প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও অমৃতা ছিল সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। সে প্রায়ই বিভিন্ন বলিউড গানের সাথে রিল আর ভিডিও পোস্ট করত, যেখানে তাকে খুবই হাসি খুশি দেখা যেত। এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লিভ ইন রিলেশনশিপে থাকার সময় রামকেশ আর অমৃতা তাদের অনেক ইন্টিমেট ও প্রাইভেট মুহূর্ত ক্যামেরা বন্দি করছিল। তখন তাদের কেউই ভাবেনি এই ভিডিও আর ছবিগুলোই একদিন তাদের সম্পর্কের সবচেয়ে বড় কনফ্লিক্ট হয়ে দাঁড়াবে। আর শেষ পর্যন্ত এই কারণেই রামকেশকে নিজের প্রাণ হারাতে হবে। কিছু সূত্রের মতে এই ভিডিওগুলো রামকেশ গোপনে রেকর্ড করেছিল এবং সেগুলো সে নিজের হার্ড ডিস্কে আলাদা করে সেভ করে রাখত। আবার কিছু সূত্র বলছে ভিডিওগুলো অমৃতার সম্মতিতেই তোলা হয়েছিল। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। অমৃতার অজান্তেই রামকেশ সব ভিডিও নিজের কাছে রেখে দিচ্ছিল। সেপ্টেম্বর মাসে একদিন অমৃতা হঠাৎ বুঝতে পারে তার বয়ফ্রেন্ড তাদের সমস্ত ইন্টিমেট মুহূর্ত হার্ড ডিস্কে সেভ করে রেখেছে। এই বিষয়টা তাকে ভীষণভাবে অস্বস্তিতে ফেলে। সে রামকেশকে স্পষ্টভাবে বলে এই সব ছবি আর ভিডিও ডিলিট করে দিতে, কিন্তু রামকেশ সরাসরি না করে দেয়। একবার নয়, বারবার অমৃতা অনুরোধ করেছিল ভিডিওগুলি মুছে ফেলার জন্য। তবুও রামকেশ একই কথা বলতো, সে নাকি এই ভিডিওগুলো কারো সাথে শেয়ার করবে না, এগুলো নাকি শুধু তার নিজের জন্য। কিন্তু আজকের দিনে সবাই জানে কাউকে পুরোপুরি বিশ্বাস করা কতটা ঝুঁকিপূর্ণ, বিশেষ করে এমন বিষয়ে।
আর এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়। আর অক্টোবরের শুরুর দিকে যখন অমৃতা আবারও ভিডিওগুলি ডিলিট করার কথা তোলে, তখন রামকেশ উল্টো কাজ করে। সে অমৃতার সামনেই তারই ইন্টিমেট ভিডিও অমৃতাকে পাঠাতে শুরু করে, যেন সে অমৃতাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এই জায়গায় এসে অমৃতা মানসিকভাবে রামকেশ থেকে অনেকটাই দূরে সরে যায়। রামকেশ সেটা বুঝতেও পারছিল। তার মনে হচ্ছিল অমৃতা আর আগের মতো তাকে ভালোবাসে না। এই অবস্থায় ভিডিওগুলো হয়ে ওঠে এক ধরনের ব্ল্যাকমেলের অস্ত্র, একটা অঘোষিত হুমকি। তুমি যদি আমার সঙ্গে না থাকো, তাহলে যেভাবে তোমাকে ভিডিও পাঠাচ্ছি সেভাবেই অন্যদের কাছেও পাঠাতে পারে। পুলিশের স্টেটমেন্টেও পরে উল্লেখ করা হয়, অমৃতা যখন আগের মতো সময় দিচ্ছিল না, তখন রামকেশ এই প্রাইভেট ভিডিওগুলো ব্যবহার করে তাকে জোর করে সম্পর্ক ধরে রাখতে বাধ্য করছিল। আর সবচেয়ে ভয়ের বিষয়, এই কাজটা করছিল এমন একজন মানুষ যে নিজে ইউপিএসসির মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। আসলে এখানে একটা কথা স্পষ্ট, অমৃতা যদি ভিডিও ডিলিট করার কথা বলে, তাহলে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে রামকেশের উচিত ছিল সেটা মেনে নেওয়া, কিন্তু সে তা করেনি। আর এখান থেকেই জন্ম নেয় সেই রাগ, ভয় আর হতাশা, যা খুব শিগগিরই এই সম্পর্ককে নিয়ে যাবে এক ভয়ঙ্কর পরিণতির দিকে। রামকেশ বারবার অমৃতার কথা না শোনায় অমৃতা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সে দিল্লি ছেড়ে নিজের হোমটাউন মোরাদাবাদে চলে যায়। সেখানেই সে নিজের সমস্ত কষ্ট আর সমস্যার কথা শেয়ার করে তার এক্স বয়ফ্রেন্ড 27 বছর বয়সী সুমিত কাশ্যপের সাথে। পুরো ঘটনা শোনার পর সুমিত ভীষণ রেগে যায়। তার মতে আর চুপ করে বসে থাকার সময় নেই, রামকেশের বিরুদ্ধে কিছু একটা করতেই হবে। এখানে একটা বড় ভুল তারা করে। তারা পুলিশের কাছে না গিয়ে নিজেরাই বিষয়টা মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সুমিত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। সে মুরাদাবাদে একটি গ্যাস সিলিন্ডারের ডিস্ট্রিবিউশনের ব্যবসার সাথে যুক্ত ছিল এবং একটি লোকাল গ্যাস এজেন্সিও ম্যানেজ করত। এই গ্যাস সিলিন্ডার সম্পর্কিত জ্ঞানটাই পরে এই ক্রাইমের সবচেয়ে বড় ভূমিকা নেয়। এরপর সুমিত এই প্ল্যানে যুক্ত করে তার আরেক বন্ধুকে, 29 বছর বয়সী সন্দীপ কুমার। সন্দীপ বাইরে থেকে দেখলে এসএসসি সিজিএল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু পাশাপাশি সে মোরাদাবাদ পুলিশ লাইনে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবেও কাজ করত। এটা মনে রাখবেন, মানে পুলিশের খুব কাছেই থাকা একজন মানুষ এবার অপরাধের ভয়ঙ্কর অংশ হতে চলেছে। প্রথমে তাদের প্ল্যান ছিল তুলনামূলক সহজ। তারা চেয়েছিল রামকেশের ফ্ল্যাটে গিয়ে একটি রবারি বা চুরির ঘটনা তৈরি করবে, যাতে শুধু হার্ড ডিস্কটা চুরি করা যায় আর কারো সন্দেহ অমৃতার উপরও না পড়ে। এই ঘটনার প্রায় 1 সপ্তাহ আগে এই 3 জন, অমৃতা, সুমিত আর সন্দীপ, মোরাদাবাদ থেকে দিল্লিতে আসে। 5 অক্টোবর অমৃতা একাই রামকেশের ফ্ল্যাটে যায়। তার উদ্দেশ্য ছিল হার্ড ডিস্কটা খুঁজে বের করা, কিন্তু এখানেই ঘটে যায় কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। অমৃতা হার্ড ডিস্কটা খুঁজে পায় না। এই একটা জিনিস পুরো কেসের গতিপথ বদলে দেয়, কারণ যদি সেই হার্ড ডিস্কটা পাওয়া যেত, তাহলে ঘটনাটা শুধু একটা চুরির কেস হিসেবেই থেকে যেত। কেউ কখনো জানতে পারতো না এর পেছনে কি রকম ভয়ঙ্কর গল্প লুকিয়ে আছে। কিন্তু হার্ড ডিস্ক না পাওয়ায় এই 3 জনের প্ল্যান পুরোপুরি বদলে যায়। এরপর তারা নেয় এমন এক সিদ্ধান্ত যা পরের রাতে একজন মানুষের জীবন শেষ করে দিবে। 6 অক্টোবরের গভীর রাত, অমৃতা, সুমিত আর সন্দীপ 3 জনেই মুখে মাস্ক পরে আবার রামকেশের ফ্ল্যাটে ঢোকে। এইবার আর কোনো চুরি বা রবারির প্ল্যান ছিল না, প্ল্যান বদলে গিয়েছিল। এইবার তারা সরাসরি রামকেশের মুখোমুখি হবে। ফ্ল্যাটে ঢুকেই তারা রামকেশকে জোর করে একটি চেয়ারে বেঁধে ফেলে আর তার কাছ থেকে বারবার হার্ড ডিস্কের দাবি করা হয়। রামকেশ তখন পুরোপুরি বুঝে গিয়েছিল তার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। সে প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, চিৎকার করে, ছটফট করে বাঁচার চেষ্টা করে, কিন্তু 3 জনের শক্তির সামনে সে অসহায় ছিল। এই সময় তাদের মধ্যে ভয়ঙ্কর তর্ক শুরু হয়। সুমিত পরে পুলিশের কাছে স্বীকার করে এই তর্কের সময়ই পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যায়। রামকেশ বারবার হার্ড ডিস্ক দিতে অস্বীকার করে। সে জানতো যদি হার্ড ডিস্ক দিয়ে দেয় তাহলে তার বিরুদ্ধে সব প্রমাণ চলে যাবে, আর না দিলে তার জীবনই চলে যেতে পারে। তবুও সে হার্ড ডিস্ক
দেয়নি। শেষ পর্যন্ত রাগে, হতাশায় আর ফ্রাস্ট্রেশনে সুমিত একটি মোবাইল ফোন চার্জারের তার তুলে নেয় এবং সে তারটা রামকেশের গলায় পেঁচিয়ে ধরে আর পুরো শক্তিতে টানতে শুরু করে। রামকেশের তখন দম বন্ধ হয়ে আসছিল আর পুরো শরীর কাঁপছিল। সে শেষবারের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ধীরে ধীরে তার প্রতিরোধ কমে আসে। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হতে শুরু করে। তারপর সুমিত রান্নাঘর থেকে একটি গ্যাস সিলিন্ডার এনে রামকেশের মাথার উপরে রাখে। সিলিন্ডারের ভালভ আগেই খোলা ছিল। ঘরের ভেতর গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। কিছুক্ষণ পর সুমিত নিজের লাইটার দিয়ে আগুন লাগিয়ে দেয় আর ঠিক সেখানেই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। রামকেশের জীবন সেখানেই শেষ হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে একজন ব্যক্তি ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। এর প্রায় 2 থেকে 3 মিনিট পর অমৃতা আর একজন বিল্ডিং ছেড়ে বেরিয়ে আসে। তাদের বেরোনোর কিছুক্ষণের মধ্যেই রামকেশের ফ্ল্যাটে ঘটে যায় সেই বিস্ফোরণ। এই ব্লাস্টের উদ্দেশ্য ছিল একটাই, সব প্রমাণ মুছে ফেলা। আর ঠিক সেটাই শুরুতে সবাই বিশ্বাস করেছিল। বিস্ফোরণের পর প্রথমে পুলিশ মনে করেছিল এটা একটি গ্যাস সিলিন্ডার অ্যাক্সিডেন্ট। রামকেশ নিছকই সেই দুর্ঘটনার শিকার হয়তো। ফ্ল্যাটে থাকা এয়ার কন্ডিশনারের সামনের প্যানেল আগেই ভাঙা ছিল, তাই পুলিশ ভেবেছিল সম্ভবত এসিতেই কোনো শর্ট সার্কিট হয়েছিল। সেখান থেকেই আগুন লেগে গ্যাসে বিস্ফোরণ ঘটে। কিন্তু রামকেশের বাবা মা পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করেন। তাদের জোর দাবির পরই পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে আর সেখানেই সব বদলে যায়। ফুটেজে দেখা যায় অমৃতা ওই রাতে ফ্ল্যাটে ঢুকেছিল এবং বেরিয়েও ছিল। এতেই পুলিশের মনে স্পষ্ট হয়ে যায় এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং খুব সুচারুভাবে স্টেজ করা একটি ক্রাইম। ফ্ল্যাটের দরজার কাছে থাকা ওয়্যার নেটিং এর একটা ছোট অংশ কাটা হয়েছিল, যেখান দিয়ে শুধু অমৃতার হাত ঢুকানো সম্ভব। ভেতর থেকে দরজা লক করে তারপর বাইরে থেকে আবার সেই নেটিং ঠিক করে দেওয়া হয়েছিল। এর ফলে ফায়ার ব্রিগেড বা পুলিশ কেউই প্রথমে বুঝতে পারেনি যে ওই রাতে ফ্ল্যাটে কেউ ঢুকেছিল। এই পুরো পরিকল্পনা করা হয়েছিল অমৃতার ফরেনসিক জ্ঞানের সাহায্যে। ঘটনার সময় সে তার মোবাইল ফোন সাথে নিয়ে গিয়েছিল। এই একটা ভুল শেষ পর্যন্ত তাকে ফাঁসিয়ে দেয়। পুলিশ তার ফোনের লোকেশন ট্র্যাক করে, দেখে নেয় 6 অক্টোবর রাতে অমৃতার ফোনের লোকেশন রামকেশের ফ্ল্যাটের লোকেশনের সাথেই মিলে যাচ্ছে। এরপর 18 অক্টোবর অমৃতাকে গ্রেফতার করা হয়। জেরায় সে স্বীকার করে এই হত্যাকাণ্ড তারই পরিকল্পনা। পরবর্তী কয়েকদিনের মধ্যে তার এক্স বয়ফ্রেন্ড সুমিত কাশ্যপ এবং বন্ধু সন্দীপ কুমারকেও গ্রেফতার করা হয়। কেস এখানেই শেষ হয়ে যেত, কিন্তু তখনই আসে সবচেয়ে বড় টুইস্ট। পুলিশ যখন রামকেশের হার্ড ডিস্ক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠায়, তারা দেখে সেখানে শুধু অমৃতার ভিডিও নেই, সেই হার্ড ডিস্কে ছিল আরও 15 জন নারীর ইন্টিমেট ছবি ও ভিডিও। মানে এটা কোনো একবারের ঘটনা ছিল না, রামকেশের একটি প্যাটার্ন ছিল। সে নিয়মিতভাবে নারীদের প্রাইভেট মুহূর্ত রেকর্ড করত, সম্মতি থাকুক বা না থাকুক। পুলিশ জানায় এই 15 জন নারীর কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ কেউই কখনো অভিযোগ করেনি। আর সেটার কারণ বোঝা কঠিন নয়। এই সমাজে অভিযোগ করলেই বেশিরভাগ সময় নারীরাই বদনাম হয়। এটা একটা ওপেন অ্যান্ড শাট কেস। অমৃতা, সুমিত আর সন্দীপ 3 জনই অপরাধ স্বীকার করেছে। পরবর্তীতে আরও জানা যায় 2024 সালের জুলাই মাসে অমৃতার পরিবার তাকে স্পষ্টভাবে ত্যাগ করেছিল। এমনকি তারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও জানায় তারা মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। রামকেশ যেখানে পুরোপুরিভাবে ভুল ছিল এতে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন থেকে যায়, তার শাস্তি কি মৃত্যু হওয়া উচিত ছিল? আমরা জানি না সেই মুহূর্তে অমৃতার মাথার ভেতর কি চলছিল, কতটা রাগ, ভয় আর অসহায়ত্ব জমেছিল তার মনে। শেষ প্রশ্নটা আপনাদের জন্য, এই কেসে আপনি কার পাশে থাকবেন, রামকেশ নাকি অমৃতা? এই কেস এখানেই শেষ। এমন আরো ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।